আমি আপনাদের সব কথা শুনবো। আপনার বিরুদ্ধে যাব না কখনো। প্লিজ আমাকে তালাক দিবেন না। ঘর জুড়ে নিস্তব্ধতা। সবার চোখ এখন জনির দিকে। জনি ঠান্ডা গলায় বলে, সবার সামনে সত্যিটা স্বীকার করো, কারণ আমি তোমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করিনি। মিশমি ভয়ে ঢোক গিলে নেয়। তার কণ্ঠে স্পষ্ট ভয়ের ছাপ। সত্যিটা বলবেন। আপনি আমায় তালাক দিবেন না তো? জনির চোখে ঠান্ডা দৃষ্টি নিয়ে আবারও কড়াভাবে বলে, সত্যিটা স্বীকার করো। মিশমি ভাবলো হয়তো সত্যিটা বললে জনি মাফ করে দিবে। তবু বুকের ভেতর জমে থাকা ভয় নিয়ে সে মাথা নিচু করে। গলা কাঁপিয়ে বলল, কাল ওনার কোনো দোষ ছিল না। উনি আমার সাথে কোনো জোর জবরদস্তি করেনি। আমি মিথ্যা বলেছিলাম। ঘরের পরিবেশ যেন হঠাৎ থমকে যায়। রোহান রুহি কারো চোখে বিস্ময় নেই, কারণ তারা আন্দাজ করেছিল সত্যটা। কিন্তু জনির বাবার মুখ রাগে লাল হয়ে ওঠে। কি বললে তুমি? মিথ্যে বলছো না মানে? চিৎকারটা শোনা মাত্রই মিশমি ভয়ে কুঁকড়ে যায়। তড়িঘড়ি করে জনির পেছনে লুকায়, তার টি শার্ট আঁকড়ে ধরে। সবাই বুঝতে পারছে মিশমি ভয় পেয়েছে। জনির মা চোখে জ্বালা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে বললেন, বলেছিলাম না আমি, আমার ছেলে কিছু করেনি, এই মেয়েটাই ফাঁসিয়েছে ওকে। এখনো বলবে তালাক হবে না? ইহসান শিকদার দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। গর্জে উঠলেন, কাজী সাহেব, এখনই তালাকের ব্যবস্থা করুন। বলুন কি করতে হবে। কাজী কিছু বলতে যাচ্ছেন, এমন সময় মিশমি জনের পেছন থেকে হঠাৎ সামনে এগিয়ে এসে কেঁপে ওঠা গলায় বলে উঠল, না না, আমি তালাক চাই না। জনির বাবা দুপা এগিয়ে আসেন কিছু বলার জন্য, কিন্তু মিশমি ভয়ে কেঁপে উঠে এক লাফে জনির বুকে মুখ গুজে দেয়। জনি এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। রুহি এক কোনায় দাঁড়িয়ে অসহায় চোখে সবকিছু দেখছিল। তার বুকটা ভার হয়ে আসে। জোর করে তো কিছু হয় না। মিশমি তালাক না চাইলেও জনি তো কিছু বলছে না। তার মানে জনি তালাক দিতে চায়, তাই তো চুপ করে আছে। জনির বাবা রেগে চিৎকার করে উঠলেন, মেয়েটাকে নিজের থেকে ছাড়াও। লজ্জায় মুখ লাল হয়ে যায় জনি। সবার সামনে এমন পরিস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সে আস্তে করে মিশমিকে ঠেলে সরাতে গেলে মিশমি আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। জনি এবার দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ো আমাকে। তারপর জোর করে নিজের থেকে মিশমিকে ছাড়িয়ে নেয়। মিশমি নিজেকে গুটিয়ে নেয়, দুই হাত বুকের কাছে এনে দাঁড়িয়ে থাকে। তার শরীর কাঁপছে। ধীরে ধীরে সে মাথা তুলে জনির বাবার দিকে তাকায়। সেই চোখে জ্বলে ওঠা রাগ দেখে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে দু পা পিছিয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো মিথ্যা বলবো না। আমি আপনাদের বাড়ির সব কাজ করব। আপনাদের সব কথা শুনবো। দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন। তার কণ্ঠ ভেঙে আসে, মুখটা কুঁচকে ওঠে কান্নায়। তার মাঝে কেবল একটাই আকুতি, একটুখানি ঠাই। ভীষ্মের অসহায় কণ্ঠে কান্না আর অনুরোধ শুনে রুহির গলা ধরে আসে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। চোখে পানি এসে ভিজিয়ে দেয় দৃষ্টি, কিন্তু সে নিজেকে শক্ত করে ধরে রাখে। এখন সে কাঁদলে মিশমি আরো ভেঙে পড়বে। রোহান আর তার বন্ধুরাও চুপ করে দাঁড়িয়ে আছে। মিশমির অবস্থায় তাদের খারাপ লাগছে, কিন্তু মনের ভেতর একটা দ্বন্দ্ব। মেয়েটা ভুল করেছে, সেটা অস্বীকার করা চলে না। এদিকে এহসান শিকদার মেয়েটার ভয় পাওয়া মুখ দেখে খানিকটা দমে গিয়ে মুখ ফিরিয়ে নেন। চোখে এক অদ্ভুত ভাব। হয়তো তার এতটাও কঠোরতার প্রয়োজন ছিল না। কিন্তু জনির মা তখনও থামেননি। রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এগিয়ে এসে মিশমির কবজি চেপে ধরেন। তোমার মতো মেয়ের মায়া কান্নায় কেউ গলে গেলেও আমি গলবো না। আজই তালাক হবে, আজই এই বাড়ি ছাড়তে হবে তোমায়। মিশমি ছটফট করতে থাকে, কাঁদতে কাঁদতে বলল, আমি তালাক চাই না। দয়া করে ছেড়ে দিন। সে নিজের হাত দিয়ে জনির মায়ের হাত ছাড়াতে চেষ্টা করলে জনির মায়ের হাতে তার নখের আঁচড় লেগে যায়। জনির মা আরো খেপে গিয়ে বলেন, আমার গায়ে হাত দিচ্ছ? এত সাহস! বলে এক চড় বসালেন মিশমির গালে। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। জনি স্তব্ধ চোখে মায়ের দিকে তাকালো। সে কখনো ভাবেনি তার মা মিশমির গায়ে হাত তুলবেন। মিশমি ব্যথা পেয়ে এক হাত গালে রাখে। পিট পিট করে তাকায় জনির মায়ের দিকে। তার শরীরটা দুর্বল। জ্বর, কান্না আর ভয়ের ছাপে সে জ্ঞান হারিয়ে হেলে পড়ে যায় জনির মায়ের দিকে। জনির মা তাড়াতাড়ি তাকে ধরে ফেলেন। তার বুকের ভেতরেও একটা চাপ পড়ে, একটা অপরাধ বোধ, একটুখানি অনুশোচনা। রাগের বশে তিনি মেয়েটার গায়ে হাত তুলে ফেললেন। মিশমি, রুহির কণ্ঠ ফেটে চিৎকার বেরিয়ে এলো।
সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে জনির মায়ের হাত থেকে মিশমিকে নিজের দিকে টেনে নেয়। জনিও ছুটে আসছিল, কিন্তু রুহি আগেই মিশমিকে ধরে ফেলেছে। মিশমির শরীরটা কেমন নিস্তেজ, হালকা জ্বরের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে। রুহি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, মিশমিকে নিয়ে হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। কাপা কাপা হাতে মিশমির গালে হাত রেখে কান্না ভেজা গলায় ডাকতে থাকে, মিশমি, চোখ খোল। রুহান ততক্ষণে এক গ্লাস পানি নিয়ে এসে পাশে বসে পড়ে। সে মিশমির মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু কিছুতেই সারা মিলছে না। রুহি আবারও কান্না ভেজা কণ্ঠে ডাকে, মিশমি, চোখ খোল। ঠিক তখনই জনি এগিয়ে এসে মিশমিকে ধরতে চায়, কিন্তু রুহি বজ্র কণ্ঠে বলে ওঠে, একদম ছোবেন না ওকে। ঘরে এক মুহূর্তের স্তব্ধতা নেমে আসে। জনি থমকে গিয়ে হতভম্ব দৃষ্টিতে রুহির দিকে তাকায়। বাকিরাও হতচকিত। জনি নরম গলায় বলে, ওকে রুমে নিয়ে যেতে হবে। রুহির চোখ লাল হয়ে আছে। সে দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, এখন দরদ হচ্ছে? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, ও যখন ভয় পাচ্ছিল তখন দরদ দেখাননি কেন? রুহান বুঝতে পারে রুহি প্রচন্ড রেগে গেছে, কিন্তু এখন মিশমির জ্ঞান ফেরানোটা জরুরি। সে শান্ত স্বরে বলে, দেখো, এখন রাগ করার সময় নেই। ওর চিকিৎসা দরকার, আগে রুমে নিয়ে যাওয়া দরকার। কোন রুমে? যে বাড়িতে ওর থাকার জায়গা নেই সেখানে রুমে নিয়ে গিয়ে কি হবে? তারপর আবার মিশমির গালে হাত রেখে কাপা কণ্ঠে ডাকে, মিশমি, ওঠ প্লিজ। জনি আবার হাত বাড়াতে গেলে রুহি এবার ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলে, দেখুন, আপনার ওর জন্য ভাবতে হবে না। আর আপনি ওকে তালাক দিতে চান, সেজন্য ওর জ্ঞান ফেরানোর জন্য উতলা হয়ে গেছেন, তাই না? আপনি চিন্তা করবেন না, আপনি একটা তালাকনামা রেডি করে আমাদের ঘরে পাঠিয়ে দেবেন, মিশমি সাইন করে দেবে। তারপর সে মুখ ঘুরিয়ে রায়ানের দিকে তাকায়। রায়ান ভাইয়া, একটা গাড়ির ব্যবস্থা করে দিন। মিশমিকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। এখানে আর এক মুহূর্ত ওকে রাখবো না। কিসের স্ত্রী? আপনি তো নিজেই এই বিয়েটা মানেন না। রায়ান কি বলবে বুঝে উঠতে পারে না। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে, আর চারপাশে থমথমে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই জনি ঢোক গিলে শক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি এভাবে ওকে কোথায় নিয়ে যেতে পারো না। মিস মি আমার ওয়াইফ। রুহি ধীরে মুখ তুলে, কণ্ঠে তীব্র তাচ্ছিল্য। আপনি তো নিজেই এই বিয়েটা মানেন না, ওকে তালাক দিতে চান। এখন হঠাৎ স্ত্রী বলে দাবি করছেন কেন? জনি একটু নরম হয়ে বলে, আমি তো একবার বলিনি আমি ওকে তালাক দেব। রুহি এবার গলার সুর আরো কঠিন করে তোলে, কিসের স্ত্রী? আপনি তো নিজেই এই বিয়েটা মানেন না, ওকে তালাক দিতে চান। এখন হঠাৎ স্ত্রী বলে দাবি করছেন কেন? এটাও তো বলেননি যে আপনি ওকে তালাক দেবেন না। আর আপনার এই চুপ থাকাটাই প্রমাণ হয় যে আপনি ওকে স্ত্রী হিসেবে মানেন না। তাই আর বাড়াবাড়ি করবেন না। এমনিতেও কাল থেকে ওর উপর আপনি কম অত্যাচার করেননি, তাই আমি আর এক মুহূর্ত ওকে এই বাড়িতে রাখতে দেব না। জনির চোখের কোণ কেঁপে ওঠে। সে বলে, আমি অত্যাচার করেছি? রুহির চোখ গরম করে তাকায়, তারপর বলে, করেন বুঝি? আপনার বাবা মা সামনে আছেন, তাও বলতে বাধ্য হলাম। মিশমির ঘাড়ের দাগগুলোই প্রমাণ করে আপনি কাল রাতে কি করেছেন ওর সাথে। চারপাশ নিস্তব্ধ। জনি মাথা নিচু করে রাখে, কেউ চোখ তুলে তাকাতে পারছে না। রুহি আবার বলে, শুধু আপনি না, আপনার মাও আজ ওর গায়ে হাত তুলেছেন। মেয়েটার গা পুড়ে যাচ্ছে জ্বরে, তার মধ্যেও মার। বলুন, আমি কোন ভরসায় ওকে এখানে রাখবো? জনির মুখ শুকিয়ে যায়। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর কোনো জবাব না দিয়ে কেবল বলে, ওকে রুমে নিয়ে যেতে পারি রুহি? না। রুহির ঠোঁট শক্ত, কণ্ঠে একটুও নরমতা নেই। জনি আর কোনো কথা না শুনে হঠাৎই নিচু হয়ে মিশমির বাহু ধরে টান দেয়। গলা কঠিন করে বলে, ও আমার ওয়াইফ, আমার কাছে থাকবে। রুহি সঙ্গে সঙ্গে মিশমির হাত ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, না, ও আমার বান্ধবী, আমার কাছেই থাকবে। জনিও থেমে থাকে না। সে আবারও টেনে নেয় মিশমিকে। বান্ধবীর থেকে হাজবেন্ডের অধিকার বেশি, তাই ও আমার কাছে থাকবে। রুহিও ছাড় দেয় না, দৃঢ় কণ্ঠে বলে, ও আপনার স্ত্রী হওয়ার আগে আমার বান্ধবী ছিল, তাই আমার অধিকার আগে। এদিকে রুহান, রায়া, নিশান, সাব্বির সবাই হাঁ করে তাকিয়ে আছে। মুখে কেউ কিছু বলছে না, কিন্তু মনে মনে ভাবছে, এটা কি হচ্ছে ভাই? একটা অদ্ভুত অথচ হাস্যকর টানাটানি দৃশ্য চলছে ঘরে। রুহি মিশমিকে শক্ত করে আঁকড়ে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, মেয়েটা এতক্ষণ অসহায়ের মতো বলছিল সে তালাক চায় না, তখন কি একবারও ভাবলেন ও আপনার ওয়াইফ? ও চেয়েছে আপনি একটা ভরসা দিন। বলুন তো দিয়েছেন? ও বলেছিল ও মিথ্যা বলেছে। আপনি জানতে চেয়েছেন কেন বলেছিল?
রুহির প্রতিটা বাক্য জনির বুকে ছুরির মতো বিঁধে যায়। সত্যি তো মিশমি বলতে চেয়েছিল, সে তো শুনতেই চায়নি। গলা নিচু করে জনি বলে, সব কিছুর জন্য সরি। এবার ওকে রুমে নিয়ে যেতে দাও, ডাক্তার ডাকতে হবে। রুহান এবার শান্তভাবে বলে, জনি রেগেছিল, তাই হয়তো বাড়াবাড়ি করেছে, কিন্তু মিসমি তো বলেছে সে জনিকে তালাক দিতে চায় না। আমার মনে হয় ওর জ্ঞান ফেরার পর ওর মতামত নেওয়াটাই ঠিক হবে। রুহি মাথা নাড়ায়। ওর যাওয়ার কোনো জায়গা নেই বলেই তালাক চাইনি। আজ থেকেও আমাদের বাসায় থাকবে। আমি মানিয়ে নিব, কিন্তু এমন কারো হাতে ওকে তুললে দিব না যে ওকে কষ্ট দেয়। জনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি আর ওকে কষ্ট দেব না, এবার দাও ওকে। রুহি চোখ সরু করে তাকিয়ে বলে, আপনাকে বিশ্বাস করি না, আর আপনার মা এই বিয়েই মানেন না। সেখানে ও থাকবে কিভাবে? রুহান ক্লান্ত স্বরে বলে, আচ্ছা, এসব পরে দেখা যাবে। এখন মিসমিকে কি মেঝেতেই রাখবে? রুহি নিঃশব্দে তাকায়। জনি এগিয়ে এসে মিশমিকে কোলে তুলে নেয়। রুহি আর বাধা দেয় না। জনি মিশমিকে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। তারপর তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে। রুহি নীরবে মিশমির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করে বললেন, ওনাকে দেখে মনে হচ্ছে না উনি মানসিকভাবে সুস্থ। আমার মনে হয় একজন সাইকোলজিস্টকে দেখানো উচিত। ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা নামে। জনি বিস্ময়ে বলে, কিন্তু সাইকোলজিস্ট কেন? ডাক্তার গম্ভীর স্বরে বলেন, উনি ট্রমার মধ্যে আছেন। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে। বেশি চাপ দিলে ওনার ব্রেনের ক্ষতি হতে পারে। যত্নে রাখবেন আর দ্রুত চিকিৎসা করাবেন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। রুহির গলা ধরে আসে। এতদিনের কাছের বান্ধবী, অথচ ওর ভেতরের ভয়টা কোনোদিনও বুঝতে পারেনি। জনি থম মেরে তাকিয়ে থাকে মিশমির দিকে। মেয়েটা অসুস্থ, অথচ সে কিভাবে এমন নৃশংস ব্যবহার করেছিল গতকাল রাতে। আর এক পাশে দাঁড়িয়ে থাকা লামিয়ার মুখ ফ্যাকাশে, কারণ হয়তো সে আন্দাজ করতে পারছে মিশমির ভয়ের পেছনে কি লুকিয়ে আছে। রনি এগিয়ে এসে ডাক্তারকে বিদায় জানায়। কিছুক্ষণ পর মিশমির চোখ খুলে পিটপিট করে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায়। চোখে চশমা না থাকায় কিছু স্পষ্ট দেখছে না। পাশ থেকে রুহি চশমাটা তুলে ওর চোখে পরিয়ে দেয়। এবার চারপাশ স্পষ্ট হয় মিশমির কাছে। সে জনির রুমে, আর তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। জনির দিকে চোখ যায় মিশমির। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে একরাশ অপরাধ বোধ। মিশমি ধীরে উঠতে গেলে রুহি ওকে ধরে উঠায়। মুখে হাত রেখে নরম স্বরে বলে, ঠিক আছিস তুই? মিশমি মাথা নাড়ে। রুহি আবার জিজ্ঞাসা করে, তুই এখানে থাকতে চাস? মিশমি একবার জনির দিকে তাকায়, একবার জনির মা বাবার দিকে তাকায়। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিশমি কাপা গলায় বলে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। রুহি ওর হাত চেপে ধরে স্নেহ ভরে বলে, আমি আছি তো। জনির বুকটা ধক করে ওঠে। মিশমি কি তাকে ছেড়ে চলে যাবে? মিশমি জানে রুহির ঘরের অবস্থা। সেখানে সে গেলে উল্টো ঝামেলাই বাড়বে। তার চেয়ে এই বাড়িতেই কাজ করে থাকাটাই ভালো। এটা তার শ্বশুর বাড়ি, কেউ কিছু বলবে না। কিন্তু জনি যদি তালাক দিয়ে দেয়? মিশমি ধীরে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, উনি কি আমায় তালাক দিয়ে দিবে বলছে? রুহি চোখ মুখ শক্ত করে বলে, না, উনি তোকে এ বাড়িতে রাখতে উনি তো। মুহূর্তে মিশমির মুখে এক বিনীত প্রশান্তি খেলে যায়। সে মাথা হেট করে মৃদুস্বরে বলে, তাহলে আমি এখানেই থাকবো। রুহির বুকটা ভারী হয়ে ওঠে। ও জানে মিশমির চিকিৎসা দরকার, যা তার পক্ষে করানো সম্ভব নয়। জানে মিশমি জনিকে একটু হলেও পছন্দ করে, কিন্তু জনি কি সত্যি দায়িত্ব নেবে? জনি যেন হাত ছেড়ে বাঁচল মিশমি থাকবে শুনে, যেন হারানো কিছু আবার ফিরে পেয়েছে। রুহি মিশমিকে নরম গলায় বলে, তাহলে এখানেই থাক। তবে যদি মনে হয় এখানে তুই ভালো নেই, তাহলে আমাকে বলবি, ঠিক আছে? মিশমি চুপচাপ মাথা নাড়ে। রুহি এবার উঠে দাঁড়িয়ে জনির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আপনি যদি মিশমির খেয়াল রাখতে না পারেন তাহলে বলুন, আমি আজকেই ওকে নিয়ে যাব। জনি একটা ঢোক গিলে শান্তভাবে বলে, আমি ওর খেয়াল রাখবো আর ওর যাবতীয় চিকিৎসা করব, তুমি নিশ্চয়ই থাকতে পারো। রুহি আর কিছু না বলে মিশমিকে বিদায় জানিয়ে চলে যায়। বাকিরাও একে একে বেরিয়ে পড়ে। এদিকে মিশমি বিস্মিত হয়। চিকিৎসা কিসের? রুহান যাবার সময় জনির কাঁধে হাত রেখে বলে, ডোন্ট ওয়ারি,
আমি একজন সাইকোলজিস্টের খোঁজ নিচ্ছি, তুই শুধু ওর খেয়াল রাখ। জনি মাথা নাড়ে। মিশমি এসব শুনতে পায়নি। সে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে, ভয়ে, সন্দেহে আর অনিশ্চয়তায়। জনি কি সত্যি তাকে ক্ষমা করবে, নাকি আবারও রাগ ঝাড়বে? তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। জনি ধীরে ধীরে মিশমির কাছে এগিয়ে এলো। মিশমি ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিতে চাইল, কিন্তু হঠাৎ জনি তাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। মিশমি প্রথমে বিস্ময়ে থমকে গেলেও কিছুক্ষণ পর বুঝে নেয় এই আলিঙ্গন রাগের নয়। জনি ফিসফিস করে বলে, সরি। মিশমির চোখ ভিজে যায়। জনির কণ্ঠস্বর শুনে মনে হলো সে কাঁদছে। মিশমি কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন? জনি তাকে ছেড়ে দেয়। মিশমি দেখে জনির চোখে পানি। অবাক হয়ে সে তাড়াতাড়ি চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? জনি এবার মিশমির জখম ঠোঁটের দিকে তাকায়। নিঃশব্দে মিশমির মুখটা দু হাতে ধরে ঠোঁটে একটা নরম চুমু খায়। তারপর তাকে বুকের মাঝে চেপে ধরে চোখ বন্ধ করে রাখে। মিশমি সেই স্পর্শে অভিভূত হয়ে জনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মিশমি ধীরে ধীরে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। জনি মাথা নাড়িয়ে মিশমিকে তার বুক থেকে আলগা করে। এরপর মিশমির গালে চুমু দেয়। তারপর কোমল কণ্ঠে বলে, আগে গোসল করে এসো, খাবার খাবে, তারপর সব কথা শুনবো। মিশমি মাথা নাড়িয়ে বলে, আমার লাগেজটা তো এখানে নেই। তুমি ওয়াশরুমে যাও, আমি নিচ থেকে নিয়ে আসছি। মিশমি ধীরে পা ফেলে ওয়াশরুমে যায়। জনি রুম থেকে বেরিয়ে নিচে যায়। রুহি জনিদের বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে রিক্সার অপেক্ষায় দাঁড়িয়েছিল। হঠাৎই দূরে থাকা কিছু ছেলে মজা করে ঢিল ছুটতে থাকে, আর একটা ঢিল সোজা এসে লাগে রুহির কপালে। সে আহ শব্দ করে কপালে হাত দিয়ে ঝুঁকে পড়ে। রক্ত গড়িয়ে পড়ছে, হাত দিয়ে চেপে ধরেছে। ছেলেগুলো মুহূর্তেই ভয় পেয়ে পালিয়ে যায়। ঠিক সেই সময় বাইক নিয়ে অফিসের পথে যাচ্ছিল রুহান। দূর থেকে রুহিকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ব্রেক কষে বাইক ঘুরিয়ে তার দিকে ছুটে আসে। বাইক থামিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন রুহি? রুহি চোখ তুলে তাকায় রুহানের দিকে, তারপর মুখ ফিরিয়ে নেয়। অদ্ভুত এক প্রশ্ন তার মনে। সে যখনই কোনো বিপদে পড়ে, লোকটা ঠিক তখনই হাজির হয় কিভাবে? রুহান পকেট থেকে রুমাল বের করে রুহির হাত সরিয়ে নিজেই রক্ত মুছে দেয়। কপালে রুমালটা চেপে ধরার পর আশেপাশে তাকিয়ে দেখে সামনেই একটা ফার্মেসি। সে রুহির দিকে তাকিয়ে বলে, রুমালটা চেপে ধরো। রুহি হাত দিয়ে রুমালটা চেপে ধরে। রুহান পুনরায় বলে, দূরেই একটা ফার্মেসি আছে, তুমি হেঁটে যেতে পারবে নাকি আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসবো? রুহি ঠান্ডা স্বরে বলে, আপনার সাহায্যের দরকার নেই। কেন এসেছেন এখানে? এরপর রুমালটা সরিয়ে দিয়ে রুহানের দিকে তাক করে বলে, আপনার জিনিস আপনি রাখুন। রুহান এবার সত্যিই রেগে যায়। কপাল থেকে রক্ত ঝরছে, আর এই মেয়ে তার সাথে তেরামি করছে। তাতে দাঁত চেপে সে বলে, ইউ আর এ স্টুপিড গার্ল। আর কিছু না বলে এক ঝটকায় রুহিকে কোলে তুলে নেয়। রুহি হতবাক। পড়ে যাওয়ার ভয়ে রুহানের গলায় হাত জড়িয়ে ধরে চেঁচিয়ে ওঠে, অসভ্য লোক, আমি বারণ করেছি না আমার আশেপাশে আসবেন না। নামান বলছি। রুহান রুহির প্রতিবাদে কর্ণপাত করল না। দ্রুত ফার্মেসির সামনে গিয়ে দোকানদারকে ফার্স্ট এড বক্স দিতে বলে। এরপর রুহিকে দোকানের ভিতরে একটা টুলে বসিয়ে দেয়। রুহির ব্যথায় কুকড়ে যাওয়া মুখটা দেখে রুহানের কপালে ভাঁজ পড়ে, কিন্তু মুখে কিছু বলে না। রুহির ভাবনায় ঘূর্ণি। কেন এই লোকটা বারবার তার পাশে এসে দাঁড়ায়? পৃথিবীতে কি আর কেউ নেই তাকে সাহায্য করার? যে এই লোকটাই বারবার হাজির হয়। রুহান ধীরে ধীরে তার কপালের ক্ষততে ওষুধ লাগায়, ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর দোকানদারকে বলে ব্যথার ওষুধ কিনে রুহির দিকে বাড়িয়ে দেয়। কিন্তু রুহি দাঁড়িয়ে উঠে বিরক্ত গলায় বলে উঠল, লাগবে না আমার। আর কোনো কিছু না বলে সোজা দোকান থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। রুহানও দ্রুত পেছনে গিয়ে রুহির বাহু চেপে ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। চোখে ঝলকে উঠল ক্ষোভ আর হতাশা। এত অহংকার কিসের তোমার? রুহি চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারেনি। মুখটা শক্ত করে মেখি রাগে গলা চড়িয়ে বলল, আমার অহংকার দেখতে আসেন কেন? আমি কি বলেছি আপনাকে সাহায্য করতে? রুহান এবার শান্ত অথচ কঠিন গলায় বলে, মানবিকতার খাতিরে সাহায্য করি। রুহান কপাল কুঁচকে বলে, আপনার এই মানবিকতা অন্য কাউকে গিয়ে দেখান না, আমাকে কেন দেখাতে আসছেন? রুহান এবার ঠোঁটে একরকম বিদ্রুপের রেখা টেনে বলে, ভেবে দেখো, আমার এই মানবিকতা শুধু তোমাকেই কেন দেখাই? বলেই রুহান একটা রিক্সা থামিয়ে দেয়। ওদিকে রুহি চিন্তায় ডুবে গেল।
কেন সবসময় তাকিয়ে এত মানবিকতা দেখানো হয়? রুহান এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে হালকা করে হাসলো, কারণ সে বুঝতে পারছে রুহি মন দিয়ে ওর কথাগুলো ভাবছে। রুহান হালকা গলা খাকারি দেয়, তারপর নরম গলায় বলে, গাড়িতে ওঠো, বাড়িতে গিয়ে বাকিটা ভেবো। রুহি ধাতস্থ হয়। এতক্ষণ এক মনে রুহানের কথা ভাবছিল। সে একটু অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেলে, তারপর আচমকা বলে ওঠে, আমি বুঝেছি কেন আপনি আমাকে মানবিকতা দেখান। রুহান এবার কৌতূহলী হয়ে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে। কেন? রুহি নিষ্পৃহ মুখে ঠোঁট উল্টিয়ে বলে, কারণ আমি গরিব, তাই আপনার মনে হয় আমাকে দয়া দেখানো উচিত। রুহান কিছুক্ষণের জন্য চুপ করে যায়। এমন পরিণত মেয়ে এত অবুঝ কথা বলবে ভাবতেই পারে না। একটু থেমে সে গম্ভীর স্বরে বলে, তুমি জানো তোমার মাথার একটা তার ছেঁড়া? রুহি নাক ফুলিয়ে বলে, একদম বাজে কথা বলবেন না। মাথায় আবার মতার থাকে নাকি? অসভ্য লোক। রুহান চোখ কুচকে রুহির দিকে চায়। মেয়েটা সুযোগ পেলেই তাকে অসভ্য বলে বসে। তবু অদ্ভুত এক তৃপ্তি মিশে থাকে সেই তির্যক অভিযোগে। এই যে রুহি সব রাগ ভুলে এখন তার সঙ্গে তর্ক করছে, এটাই তো সে চেয়েছিল। সে এবার রুহির দিকে এক ধাপ এগিয়ে এসে বলে, তুমি দেখবে যে তোমার মাথার তার ছেঁড়া। রুহি কপালের ভাঁজ গাঢ় করে রুহানের দিকে তাকায়। রুহান ধীরে ধীরে এগিয়ে আসে। খুব সাবধানে তার দুই হাত দিয়ে রুহির মাথার একটা চুলের অর্ধেকটা ছিঁড়ে নেয়। রুহি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এমন অদ্ভুত আচরণ তার কাছে সম্পূর্ণ অচেনা। রুহান মৃদু হাসে, দুই আঙ্গুলে চুলটা ধরে রুহির দিকে তাক করে বলে, তোমার মাথার তার ছেঁড়া। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে আসে। পরক্ষণে এসে হেসে ওঠে, অনাবিল এক হাসি। রুহান হতচকিত। সে ভাবেনি রুহি রেগে না গিয়ে এমন ভাবে হেসে উঠবে। এই প্রথম, হ্যাঁ এই প্রথমবার সে দেখলো রুহি ওর জন্য হাসছে। রুহানের মনে হলো যেন তার বুকের মধ্যে কোনো অচেনা সুর ভেজে উঠল। নেশার মতো ঘোর লাগা রুহির হাসিটা। সে যদি পারত তবে চিরকাল এভাবে রুহিকে হাসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। রুহি হাসতে হাসতে টের পেল রুহান নির্নিমেষ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই তার হাসিটা থেমে গেল। তার চোখে এক ধরনের অস্বস্তি খেলে গেল। চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। রুহির হাসি বন্ধ হয়ে যাওয়ায় রুহানেরও ঘোর কেটে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিল। এদিকে রিক্সাওয়ালা বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনারা যাইবেন নাকি আমি যাই মুগা? রুহান তখন নরম কণ্ঠে বলে, গাড়িতে ওঠো। রুহি মুখ গম্ভীর করে উত্তর দিল, আমি নিজেই গাড়ি ঠিক করতে পারি। বলেই সে সটান হাঁটে ধরল। হঠাৎ রুহান তার কবজি ধরে ফেলল। রুহি হাত মোছড়ামুছড়ি করতে করতে বলল, হাত ছাড়ুন আমার। রুহান রুহির হাত ছেড়ে দেয় এবং গাঢ় গলায় বলে, গাড়িটাতে ওঠো। রুহি জোয়াল শক্ত করে বলল, উঠবো না। সে আবার পেছন ফিরতেই রুহান হঠাৎ করে তার কবজি ধরে এক টানে ঘুরিয়ে নিল নিজের দিকে। পরক্ষণেই রুহিকে কোলে তুলে নিল সে। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে রুহি ভয় পেয়ে চোখ বন্ধ করে রুহানের গলা জড়িয়ে ধরল। রুহান তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোমার মতো তেরা মেয়ে আমি আর একটা দেখিনি। রুহি চট করে চোখ খুলে এবং শক্ত কণ্ঠে বলে, আর আপনি একটা অসভ্য লোক। নানা অজুহাতে আমাকে ছুতে চান। আপনার মতলব খারাপ। রুহান ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বলে, আমার মতলব খারাপ হলে এতদিন তুমি অক্ষত অবস্থায় থাকতে না। জাস্ট মানবিকতার খাতিরে টাচ করতে হচ্ছে। রুহি দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছিল। কি নির্লজ্জ মন্তব্য করলো লোকটা। মাথা গরম হয়ে গেল তার। সে আর কোনো যুক্তি খুঁজে না পেয়ে রুহানের ঘাড় বরাবর তার নখ দিয়ে আঁচড় দিয়ে বসে। রুহান সামান্য কেঁপে ওঠে, কিন্তু চোখ বন্ধ করে সব সহ্য করে নেয়। এরপর ধীরে ধীরে রিকশায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তোমার এই নখের আঁচড়ের দাগগুলোর কারণে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে। রুহির চোখ মুহূর্তেই বিস্ফোরিত হয়ে যায়। কি বিশ্রী কথাবার্তা। মুখে একটুও সংকোচ নেই, অথচ দেখে মনে হয় যেন 7 পুরুষের ভদ্রতার প্রতীক। রুহান রুহির সেই প্রতিক্রিয়া একেবারেই আমলে না নিয়ে রিক্সাওয়ালাকে কিছু টাকা দিয়ে বলল, তাড়াতাড়ি গাড়ি চালান ভাই, না হলে মেয়েটা লাফ দিয়ে নেমে পড়বে। রিক্সা চালক অপ্রস্তুত ভঙ্গিতে রিক্সা চালানো শুরু করলো। রুহি সারা রাস্তা জুড়ে নিচু গলায় রুহানকে উদ্দেশ্য করে গজগজ করতে লাগলো। রুহান এক দৃষ্টিতে রিক্সার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আজ যেন বুকের ভারটা একটু হালকা হলো। অনেকদিন পর রুহি তার সঙ্গে তর্ক করলো, ঝগড়া করলো।
আর সেটাই যেন রুহানের কাছে প্রশান্তির মতো। বাইকে উঠে ধীরে ধীরে অফিসের রিক্সা দূরে চলে গেলে রুহান নিজের বাইকে উঠে ধীরে ধীরে অফিসের দিকে রওনা দিল। মিশমি ওয়াশরুমে জনির টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে। কাপড় তো জনি আনবে বলেছে, তবে জনি কক্ষে এসেছে কিনা মিশমি জানে না, তাই ডাকতে দ্বিধা করছে। অনেকক্ষণ পরে ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক করে গলা খাকারি দিয়ে বলে, শুনছেন? জনি বিছানার কাপড় হাতে নিয়ে বসেছিল। অপেক্ষা করছিল এই ডাক্তার। জবাব দিল সে। মিশমি ধীরে বলে, আমার ড্রেস। জনি কাপড় এগিয়ে দেয় দরজার ফাঁক দিয়ে। মিশমি নিতে গিয়ে পিছলে পড়ে যায়। আহ! চিৎকার শুনে জনি কোনো কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিশমি ভেতরে পড়ে আছে, গায়ে টাওয়াল জড়ানো, শরীর লজ্জায় কাঁপছে। জনি তাড়াতাড়ি তাকে কোলে তুলে নেয়। মিশমি লজ্জায় তার বুকে মুখ গুজে রাখে। জনি মিশমিকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। তারপর দরজাটা বন্ধ করে লাগেজ থেকে আরেকটা জামা বের করে এবং মৃদু কণ্ঠে বলে, এভাবে লজ্জা পেলে হবে না, আমি তোমার হাজবেন্ড। মিশমি আরো বেশি লজ্জা পেল। স্বামী, জনি তার স্বামী ভাবতেই কেমন এক অনুভূতি হচ্ছে। সে জনির থেকে কাপড় নিয়ে বলে, আহ! আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি। জনি ভ্রুকুচকে বলে, এখনই না পড়ে গেলে এখন আবার যেতে চাইছো? রুমেই চেঞ্জ করো। মিশমি তড়াক গতিতে বলে, আপনার সামনে চেঞ্জ করব নাকি? জনি ভাবলেশহীন ভাবে বলে, কোনো সমস্যা? মিশমি ঢোক গিলে বলে, না মানে আপনি রুম থেকে বাইরে যান। জনি গম্ভীর কণ্ঠে বলে, নো, আমি এখানেই থাকবো, তুমি চেঞ্জ করো। মিশমি অসহায় দৃষ্টিতে জনির দিকে তাকায়। তার বুঝি লজ্জা করবে না? লোকটা ইচ্ছা করেই তাকে লজ্জায় ফেলছে। সে এবার মিনমিন করে বলে, আপনি অন্যদিকে ফিরুন না, আমার লজ্জা করছে। জনি এবার মিশমির কথাই মেনে নিল। সে অন্যদিকে ঘুরে গেল। সামনের আয়নাতে তাদের দুজনকে স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে মিশমি আস্তে করে তার চুলগুলো পিঠ থেকে সরালো। সে জানেই না জনি আয়নাতে তার দিকে তাকিয়ে আছে। এদিকে জনি তাড়াতাড়ি আয়না থেকে চোখ সরালো, কিন্তু তার বেহায়া চোখগুলো বারবার আয়নাতেই আটকে যাচ্ছে। সে এবার নিজেই নিজেকে বোঝালো। তোমারই তো ওয়াইফ, একটু তাকালেই বাকি। বলে এসে আবারও আয়নাতে মিশমির পিঠের দিকে তাকালো, আর তার দৃষ্টি হঠাৎ থমকে গেল। মুখটা গম্ভীর হয়ে উঠল। তড়া গতিতে সে মিশমির দিকে ফিরল এবং প্রশ্ন করল, তোমার পিঠে এসব কিসের দাগ? মিশমি লজ্জায় চোখ বড় করে ফেলল। সে তাড়াতাড়ি টাওয়ালটা আবার জড়িয়ে নিয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনাকে আমি অন্যদিকে তাকাতে বলছিলাম। কিন্তু জনির তার কথা পাত্তা না দিয়ে মিশমির পিঠ থেকে টাওয়ালটা অর্ধেক নামিয়ে নিল। তার চোখ আটকে গেল মিশমির পিঠে কালচে দাগগুলোর দিকে। ফর্সা পিঠে দাগগুলো কেমন যেন হয়ে আছে। সে পিঠে স্পর্শ করতেই মিশমি কেঁপে উঠল। জনি ঢোক গিলে আবার জিজ্ঞেস করে, এসব কিসের দাগ? মিশমি জনির দিকে ফিরল। তার বলতে ইচ্ছে করছে না, কিন্তু জনি আবারও বলে, বলো কিসের দাগ এসব? মিশমি মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলে, মেরেছিল। জনি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, মানে কে মেরেছিল? মিশমি ঢোক গিলে বলে, মারেছিল। জনির মুখভঙ্গি বদলে গেল। দাঁতে দাঁত পিষিয়ে এসে বলে, কি দিয়ে মেরেছিল? আর এভাবে কেউ মারে নাকি? মিশমি চুপ করে রইল। জনি আবার জিজ্ঞেস করে, বলো কি দিয়ে মেরেছিল? মিশমি কাঁপা কণ্ঠে বলে, খুন্তি। আর জনি মিশমির গাল ধরে বলে, আর কি? মিশমির কান্না পাচ্ছে। এসব বলতে তার তো ভীষণ ভয় করে। সে কাঁপতে থাকে এবার। জনি টের পায় মিশমি কাঁপছে। সে এবার মিশমিকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আমি আছি, বলো। মিশমি চোখের পানি ফেলে কাঁপা কণ্ঠে বলে, আর যখন হাতের কাছে যেটা পেত ওটা দিয়েই মারতো। জনির ভেতরে মোচড় দিয়ে উঠল। সে মিশমিকে তার বুকে নিয়ে জড়িয়ে নিল। মিশমির ভেজা চুলে একটা চুমু খেয়ে বলে, কেন মারতো সব বলো আমায়। মিশমি ও জনিকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সে যে এসব কথা বলতে ভীষণ ভয় পায়, কাউকেই বলতে পারে না। এদিকে জনি মিশমিকে আবার নরম কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই, বলো আমায়। মিশমি জনির বুকে মাথা গুজে রেখেই কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো, আমি কিছু ভুল করলেই মারে, কোনো কাজ করতে দেরি করলেই গায়ে হাত তোলে। আমি তো সব কাজ তাড়াতাড়ি আর নিখুঁতভাবে করার চেষ্টা করতাম, কিন্তু মা তাও মারতো। কখনো গরম খুন্তি দিয়ে পিঠে আঘাত করে, কখনো গরম তাওয়া ছুঁড়ে দিত পিঠে।
কথাগুলো শুনে জনির বুকটা মোচড় দিয়ে উঠল। বিস্মিকে জড়িয়ে ধরে ওর মনে হলো পৃথিবীর সব কষ্ট থেকে যদি ওরাকে আগলে রাখতে পারতো। জনি এবার মিশমির চোখের পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, আমাকে সত্যি করে বলো তো, উনি কি তোমার নিজের মা? প্রশ্নটা শুনে মিশমি হঠাৎ থমকে গেল। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল যেন। একটু ফাঁকা দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। ওনারা আমার নিজের বাবা মা না। জনির মুখে বিস্ময় জমে উঠল। মিশমির কণ্ঠটা যেন হঠাৎ করেই কাঁপতে শুরু করলো। গলার স্বরটা ভারী হয়ে উঠল কান্নার চাপে। সে নিচু গলায় বলা শুরু করলো, আমার বয়স তখন মাত্র 7 বছরের। যখন একটা গাড়ির দুর্ঘটনায় আমার মা বাবা দুজনেই মারা যান, তখনই ঠিক মতো জানতাম না চিরদিনের জন্য চলে যাওয়ার মানে কি। কিন্তু বুঝেছিলাম আর কখনো আমার মা আমাকে জড়িয়ে ধরবে না, আর কখনো বাবা আমার জন্য বাজার থেকে চিপস আর চকলেট আনবে না। আমি বাবা মায়ের অনেক আদরে ছিলাম আর চঞ্চলও ছিলাম, কিন্তু তারা চলে যাওয়ায় আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। তখন আমার চাচা চাচি, মানে এখন যারা সবাইকে বলে আমি তাদের মেয়ে, তারা আমাকে নিজের ঘরে নিয়ে এলেন। সবাইকে বললেন আমরা ওকে আমাদের মেয়ের মতো করে বড় করব। আমি ততটাই খুশি হয়েছিলাম যে ভেবেছিলাম বুঝি আবার নতুন করে বাবা মা পেয়েছি। কেঁদে কেঁদে চাচির কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম প্রথম রাতে। মিশমিরি চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে থামে না। কিন্তু খুব বেশি দিন লাগেনি আমার স্বপ্নভঙ্গ হইতে। ধীরে ধীরে বুঝতে পারলাম আমি মেয়ে নই, আমি যেন ওদের বাড়ির কাজের লোক। ওনার মেয়ে খেলতো আর আমি তার জামা কাচতাম। আমি খেলতে চাইলে বলতো আগে বাসন মাজ। আমি ক্লান্ত হলে বলতো এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে, না হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আমি কাজ ঠিক মতো না পারলে দরজা বন্ধ করে আমাকে ভীষণ মারতো। কোনোদিন বেল্ট দিয়ে, কোনোদিন গরম খুন্তি দিয়ে ছুঁয়ে দিত গায়ে। আমি চিৎকার করতাম না, কারণ জানতাম চিৎকার করলে মার আরও বাড়বে। আমাকে স্কুল পর্যন্ত যেতে দিত না ঠিক মতো। বাইরের লোক যাতে জানতে না পারে তাই সবার সামনে হাসি মুখে বলতো মিসমি খুব ঘরকুনো মেয়ে, বাইরে যেতে চায় না। কিন্তু আসলে আমাকে বাইরে যেতে দেওয়া হতো না। কেউ আমাকে দেখে যদি কিছু বুঝে ফেলে, এই ভয়ে আমাকে লোকচক্ষুর আড়ালে রাখতো। তবে লেখাপড়াটা করিয়েছে শুধু মানুষ তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে বলে। আমি আস্তে আস্তে কাজ শিখে ফেললাম। রান্না, কাপড় ধোয়া, ঘর মোছা সব করতাম। ভাবতাম যদি সব কাজ ঠিকঠাক করি তাহলে ওরা একদিন হয়তো আমাকে আদর করবে, কিন্তু না। কাজ পারলেও কারণে অকারণে মারাটা বন্ধ হয়নি। আর আমি সহ্য করা ছাড়া কোনো উপায়ই ছিল না। আর জানেন কেন আমাকে নিজের মেয়ের পরিচয় দিয়ে রেখেছে? শুধুমাত্র আমার নামে থাকা সামান্য সম্পত্তির জন্য। আমার 18 বছর না হলে সেই সম্পত্তির কিছুই বিক্রি করতে পারবে না ওরা। আমার সাইন ছাড়া কিছুই করা যাবে না। তাই আমাকে ওরা এত কষ্ট দিত যাতে আমি বড় হয়েও ভীতু একটা পুতুল হয়ে থাকি, যাতে আমি ওদের না বলতে না পারি। আর হলোও তাই। আমার 18 বছর হওয়ার সাথে সাথেই তারা আমার থেকে সাইন নিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তাই সেই ছোটবেলা থেকে আমার খুব ভয় লাগে। মনে হয় যেন সবাই আমাকে মারবে। কারোর সাথে সহজে মিশতে পারতাম না। তবে আমার ফুপি আর লামিয়া আপু আমায় ভালোবাসতো। তারা আমায় মারতো না। ফুপি ধমক দিলেও ভালোবাসতো। জনি অবিশ্বাস্য চোখ নিয়ে মিশমির দিকে তাকিয়ে আছে। একটা ছোট মেয়ের উপর এভাবে অত্যাচার করা হতো? কেমন মানুষ তারা? মিশমি জনির দিকে তাকিয়ে দেখলো জনির অভিব্যক্তি। সে এবার জনিকে বলে, আপনি এসব কাউকে বলবেন না প্লিজ। জনি ঠোঁট চেপে নিজেকে সামলে নিয়ে ধীরে জিজ্ঞেস করে, অজ্ঞান হয়ে যাও কেন মিসমি? প্রশ্নটা শুনে মিশমি থমকে যায়। ঠোঁট শুকিয়ে আসে, কপালে বিন্দু বিন্দু ঘাম, যেন বুকের ভেতর থেকে পুরনো দুঃস্বপ্নটা আবার জেগে উঠছে। তবু আজ অদ্ভুতভাবে জনিকে বলতে ভালো লাগছে। হয়তো ভেতরে জমে থাকা সেই অনেক দিনের বোবা কান্নাটা এবার বেরিয়ে আসতে চাইছে। নিঃশ্বাস টেনে চোখ নিচু করে সে বলতে শুরু করে, একদিন মা আমাকে নিয়ে ওনার ভাইপোর জন্মদিনে গিয়েছিল। অনুষ্ঠানে অনেক বাচ্চা ছিল, চিৎকার, হই হুল্লোড়, হাসি। আমি সেই সবার ভেতরে খুব একা ছিলাম।
কেউ খেলতে ডাকলে আমি না করছিলাম। আমি কারোর সাথে মিশতাম না তখন। পরে লামিয়া আপু এসে যেতে বলল, আমি রাজি হয়ে গেলাম। তার গলা কাঁপতে থাকে, গাল দিয়ে নেমে আসে ছোট্ট এক ফোঁটা অশ্রু। একটা ছেলে সবাইকে রান্নাঘরে যেতে বলল। আমরা গিয়েছিলাম, সবাই হাসতে হাসতে খেলছিল। হঠাৎ একটা ছেলে আমার হাতে একটা ছুরি ধরিয়ে বলল, গ্যাসের পাইপটা কেটে দাও। আমি জানতাম না তখন কি হবে। ওর কথা মতো কেটে দিলাম। তারপরেই সে হঠাৎ থেমে যায়, ভয়ে কাঁপতে লাগলো মেয়েটা। জনি ওকে জড়িয়ে নিয়ে আবারও বলতে শুরু করলো, এক মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘর গ্যাসে ভরে যায়। তারপর আগুন, বাড়ির চারিদিকে চিৎকার, দৌড়াদৌড়ি। সবাই বেরিয়ে গেল, বাঁচলো। আর আমি তখনও বুঝে উঠতে পারিনি আমি কি করব। বাইরে এসে বাচ্চাগুলো সবাই একসাথে চিৎকার করে বলে, সব দোষ নাকি আমার, আমি নাকি আগুন লাগিয়েছি। এরপর সবার সামনে মা বাবা আমাকে মাটিতে ফেলে বেধড়ম মারতে শুরু করলো। তার কণ্ঠ ভারী হয়ে আসে, চোখে ভয়। আমি কাঁদছিলাম আর বলছিলাম, আমি জানতাম না, আমি কিছু করিনি। কিন্তু কেউ শুনেনি। উল্টো আশেপাশের মানুষগুলো আমাকে দেখিয়ে বলছিল, এই মেয়েটার মতো বেয়াদব কেউ হয় না, একে ছেড়ে দিলে পরে আরও বেশি ক্ষতি করবে মানুষজন। ওদের কথা শুনে মা বাবা আমাকে আরও মারতে থাকে। ওদের চোখে আমি যেন একটা অভিশাপ ছিলাম। এক সময় আমি শুধু দেখি চারিদিকে ঘুরছে, শরীর কাঁপছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সে থামলো, শূন্য চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সামনে দেয়ালে। সেদিনের পর থেকেই আমি মানুষের ভিড় সহ্য করতে পারি না। কেউ একটু গলা চড়ালে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মাথা ঘুরে যায়। কারো সামনে কিছু বলতে পারি না, গলা যেন আটকে যায়। আমার খুব ভয় করে, খুব। জনি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কিছু বলার থাকে না, কিছু করারও না, কারণ এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা একজন মানুষ না, একটা ধ্বংসস্তূপ, যাকে জীবনের আগুন বহুবার ছুঁয়ে গেছে, কিন্তু কেউ তার ছাইগুলো নাড়েনি কখনো। জনি মিশমিকে আবার জড়িয়ে ধরে, কপালে একটা চুমু খেয়ে বলে, এরপর থেকে আমি আসি, কেউ তোমাকে কিছু করবে না, আমি সব ঠিক করে দেব। এবার ড্রেস পরে নাও। মিশমি জনির কথাটার জবাব না দিয়ে বলে, জানেন কাল কেন আমি মিথ্যা বলেছিলাম? জনি মিশমির দিকে তাকায়। মিশমি মাথা নিচু করে কালকের কথাগুলো বলতে থাকে। গতকাল সবাই বেরিয়ে যাওয়ার পর জাহানারা বেগম মিশমির চোখে মুখে পানি ছিটিয়ে মিশমির জ্ঞান ফেরায়। মিশমি পিটপিট করে চোখ খোলে। জাহানারা বেগম এবার তাকে ধরে উঠিয়ে বসায়। মিশমির মস্তিষ্ক সচল হতেই সে তাড়াতাড়ি তার ফুপির দিকে তাকায় এবং কাপা কণ্ঠে বলে, তো তুমি মিথ্যা বলেছিলে কেন ফুপি? উনি আমার সাথে খারাপ কিছু করেনি। জাহানারা বেগম এবার সত্যিই কেঁদে মিশমিকে জড়িয়ে ধরে বলেন, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি মা। ভাবি আর ভাই তোকে বাড়ি থেকে বের করে দিবে কালকেই। মিশমি কিছু বুঝে উঠতে পারে না। কি সব বলছো তুমি? জাহানারা বেগম মিশমিকে ছেড়ে দিয়ে বলেন, কাল রাতে ভাই আর ভাবি কথা বলছিল, তারা তো তোকে 18 বছর শুধু টাকার জন্য বড় করেছিল, যা তুইও জানিস। যেই তোর নামে টাকাগুলো খাওয়া শেষ, অমনি তোর ওপর অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে। এই 1 বছর ধরে তোকে কম মারেনি বল? আর কাল রাতে ওরা বলছিল তোকে আর একদিনও এ বাড়িতে রাখবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, না হলে তোকে বিয়ে দিতে হবে, আরও অনেক খরচ হবে। কিন্তু তোকে বের করে দিলে তুই কোথায় থাকবি মা? তোর এ ফুবি যে নিজে তার দেবরের ভরসায় বেঁচে আছে, যেদিন তোর ফুবা মারা গিয়েছিল সেদিন থেকে। কিন্তু এখন যদি তোকে কারোর হাতে তুলে না দেই, তাহলে যে তোর জীবনটা শেষ হয়ে যাবে। এই শহরে একা একটা মেয়ে চলাফেরা করতে পারে না। বলেই তিনি আবারও কাঁদতে লাগলেন। মিশমিও কাঁদছে। সে বলে, কিন্তু তুমি ওনার নামে কেন মিথ্যা বললে? জাহানারা বেগম কান্না মুছে মিশমির গালে হাত রেখে বলেন, ছেলেটা তোকে খুব ভালোবাসে, আমি আগেও খেয়াল করেছিলাম, আর আজ একদম নিশ্চিত হলাম ছেলেটা তোকে ভালো রাখবে। কিন্তু তোর ওই কূটনীতি চাচি যে ওই ছেলেটার সাথে তোকে কোনো দিনই বিয়ে দিবে না, কারণ ও বাড়িতে তার মেয়ে বিয়ে দিয়েছে। ওই মহিলা কখনোই চাইবে না তার মেয়ের সংসারে তুই থাকিস। তাই জন্য আমি এমন মিথ্যাটা বললাম, যাতে সবাই তোর সাথে ছেলেটার বিয়ে দেয়। মিশমি তার ফুপ্পিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জন্য এত ভাবো ফুপি, কিন্তু আমি যে ওনার নামে মিথ্যা বলতে পারবো না, না হলে যে ওনার বদনাম হবে। জাহানারা বেগম মিশমিকে ছাড়িয়ে কঠিন গলায় বলেন, একদম চুপ, তোকে মিথ্যা বলতে হবে তোর ভালোর জন্য।
মিশমি তাও মাথা নাড়ে। না ফুপি, আমি পারবো না, উনি আমাকে ভুল বুঝবেন। জাহানারা বেগম এবার তার মাথায় মিশমির হাত রেখে বলেন, আমার কসম মিশমি, তুই সবাইকে সত্যিটা বলবি না। তোকে বলতে হবে যে ছেলেটা তোর সাথে জোর জবরদস্তি করেছে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে কুফরি বা শিরকে লিপ্ত হয়। সূরা আবু দাউদ হাদিস 3251, তিরমিজি। আমি শুধু গল্পের জন্য ব্যবহার করেছি। মিশমি এবার হেঁচকি তুলে বলে, না ফুপি, তুমি এমনটা করো না প্লিজ। জাহানারা বেগম এবার উঠে দাঁড়িয়ে বলে, তুই আমার মাথায় হাত রেখেও আমার কথা শুনবি না? ঠিক আছে, এখন তাহলে সবার চোখে আমি খারাপ হব, আর তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি। মিশমি এবার কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি বলবো। এরপরে জাহানারা বেগম বাইরে বেরিয়ে মিথ্যা বলেন। মিশমি জনিকে বলে, আমি চাইনি আপনার নামে মিথ্যা বলতে, বিশ্বাস করুন। জনি সব শুনে মিশমির দিকে তাকিয়েছিল। মেয়েটাকে সে শুধু শুধু ভুল বুঝলো। সে এবার মিশমির গালে হাত রেখে বলে, যা হয় ভালোর জন্য হয়, তুমি নিজেকে আর দোষরূপ করো না। চেঞ্জ করে নাও, আমি খাবার নিয়ে আসছি। মিশমি মাথা নাড়ায়। জনি ধীরে ধীরে রুম থেকে বেরোতে থাকে। তার মাথায় এখন একটাই চিন্তা, মিশমির চিকিৎসা করাতে হবে। ওকে আর কষ্ট পেতে দেবে না, কখনোই না। পরদিন সকালে রুহি কোচিং যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাস্তা সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করেই রোহানের কথা মনে পড়ে যায় তার। কাল রোহান তার চুলের একটা অংশ ছেড়ে বলেছিল, তোমার মাথার তার ছেঁড়া। কথাটা মনে আসতেই তার মুখে হাসি ফুটে ওঠে। সে নিজের মাথায় হালকা করে একটা গাঁটটি মারে। ওদিকে টেবিলে বসে পড়ছিল জুহি। আপুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে হাসতে দেখে কপালে ভাঁজ ফেলে বলে, কি আপু, নিজে নিজে হাসছো কেন? ভূতে ধরেছে নাকি? রুহির মুখের হাসি মিলিয়ে যায়। সে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে একটা অচেনা ভাব খুঁজে পায়। সে কি ওই লোকটাকে নিয়ে বেশি ভাবছে? হয়তো সে একটু বেশিই ভাবছে, কিন্তু কেন ভাবছে? নিজেকেই প্রশ্ন করে সে। রুহিকে এমন এক ধ্যানে কিছু একটা ভাবতে দেখে জুহি আবারও চোখ সরু করে বলে ওঠে, এখন আবার কি ভাবছো আপু? সত্যি কি তোমায় ভূতে ধরেছে? রুহির ভাবনায় ছেদ পড়ে। সে আয়না থেকে দূরে দাঁড়িয়ে কটমট করে তাকায় জুহির দিকে। কাছে গিয়ে কোমরে হাত রেখে বলে, বেশি কথা বলিস তুই, চুপচাপ পড়। জুহি ভেঙচি কেটে জবাব দেয়, আমি তো পড়ছি, কিন্তু তুমি তো একবার হেসে উঠছো, আবার গম্ভীর মুখে কি ভাবো? রুহি এবার ওর মাথায় হালকা গাঁটটি মেরে বলে, তোর জন্য কি আমি হাসতেও পারি না? জুহি এবার সিরিয়াস মুখ করে বইয়ের দিকে তাকিয়ে বলে, পারো, অবশ্যই পারো, কিন্তু তোমার এই হাসিটা কোনো সাধারণ হাসি নয়লা। প্রেমে পড়লে মানুষ এমন করে হাসে। রুহি চোখ গোল করে তাকায়। এইটুকু মেয়ে এমন কথা বলছে? সে রেগে গিয়ে জুহির কান চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তবে রে বেয়াদব, এসব প্রেম প্রেম শিখিস কোথা থেকে? স্কুলে পড়তে যাস নাকি প্রেম শেখার ক্লাস করতে যাস? জুহি ব্যথায় চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমার ক্লাসমেটরা বলে, ছাড়ো না আপু, লাগছে। রুহি আয়না ছেড়ে দিয়ে কড়া গলায় বলে, স্কুলে এসব শিখিস? দাঁড়া, আম্মুকে বলবো বেয়াদব। জুহির মুখ গোমরা করে বইয়ের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। রুহিও আর কিছু না বলে ব্যাগ তুলে নিয়ে বেরিয়ে যায় কোচিং এর উদ্দেশ্যে। রাতে খাওয়া দাওয়ার পর সিদ্দিকী পরিবারের সদস্যরা বসার ঘরে একত্রিত হয়। আলোচনার বিষয় রায়ান মিথিলার রিসেপশন। সকলে মিলে সিদ্ধান্ত নেন আগামী পরশু রিসেপশনের অনুষ্ঠান হবে। আলোচনা শেষে সবাই যে যার ঘরে চলে যায়। শুধু অনন্যা মোবাইল নিয়ে সোফায় বসে। তখনই রুস্তম সিদ্দিকে অনন্যার দিকে আসেন। তিনি একটু চিন্তিত মুখে প্রশ্ন করেন, রোহান এখনো আসেনি? অনন্যা মোবাইলটা পাশে রেখে দাঁড়িয়ে মাথা নেড়ে বলে, না আব্বু, ফোন দিয়েছিলাম, বললো ফিরতে ফিরতে 12টা বেজে যাবে। রুস্তম সিদ্দিকের কপালে ভাঁজ পড়ে যায়। কণ্ঠে উদ্বেগ মেশানো বিরক্তি নিয়ে বলেন, এত দেরিতে? এখনো তো অফিস ঠিক মতো শুরুও হয়নি, তাহলে এত রাত করে ফিরতে হচ্ছে কেন? অনন্যা একটু দ্বিধা ভরে বলে, পুরনো ফাইলগুলো গুছিয়ে নতুন করে সাজাতে হচ্ছে, আর এসবও একা একাই করছে, তাই হয়তো দেরি হচ্ছে। রুস্তম সিদ্দিকের মুখ গম্ভীর হয়ে যায়। কড়া গলায় তিনি বলেন, তাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসতে। রাস্তাঘাট ভালো না, কখন কি হয়ে যাবে কে জানে। অনন্যা শুধু নীরবে মাথা নাড়ায়। এরপর আর কোনো কথা না বলে রুস্তম সিদ্দিকী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যান। কিন্তু তার কাঁধের ভঙ্গিমা, চলার গতি সবই জানান দিচ্ছিল তার ভেতরে কতটা ভার জমেছে। কত বছর হয়ে গেল তার ছেলে তাকে আব্বু বলে রেখেছে, গুনে গুনে 15 বছর।
না হয়তো তারও বেশি। বাবা ছেলের সম্পর্ক আজ যেন কেবল ছায়া হয়ে গেছে। মুখোমুখি হলে চোখের দৃষ্টিও মেলে না, অথচ সেই ছেলের কথাই দিন শেষে তার মনে গেঁথে থাকে। রাত করে ফিরছে বলে তিনি অস্থির হয়ে যান। রাস্তাঘাটের কথা ভাবেন, খোঁজ নেন, অননাকে সবসময় বলে যান তাকে সাবধানে থাকতে বলো। এত বড় একটা পরিবার, এত ধনী ব্যবসা, রোহান সব উপেক্ষা করে পড়ে আছে তার নানার ফেলে যাওয়া এক পুরনো ব্যবসা নিয়ে। কেন? এইসব ভাবতে ভাবতে রুস্তম সিদ্দিকের বুকটা হালকা ধুকপুক করতে থাকে। তিনি থেমে দাঁড়ান সিঁড়ির মাঝখানে, একবার পেছনে তাকান, তারপর নীরব পায়ে আবার উপরে উঠে যান। 2 দিন পর অবশেষে আজ রায়ান আর মিথিলার রিসেপশন। সিদ্দিকি বাড়িতেই জমকালো আয়োজন করা হয়েছে। বিশাল ঘর জুড়ে শামিয়ানা, রঙিন লাইট আর ফুলের সাজে যেন এক টুকরো রূপকথার রাজ্য তৈরি হয়েছে। বাড়িটা বড় হওয়ায় দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। সন্ধ্যা নামতেই অতিথিরা আসতে শুরু করে। কেউ ফটকে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ বা ভেতরে ঢুকে খোঁজ নিচ্ছে কে কোথায়। বাতাসে মিশে আছে বিরিয়ানি, রোস্ট, কাবাবের তীব্র মোহক গন্ধ, সারি সারি সাজানো চেয়ার, সব মিলিয়ে এক জমকালো পরিবেশ তৈরি হয়েছে ঘরের মধ্যেই। রায়ান আজ রয়্যাল ব্লু শেরওয়ানিতে পড়েছে, সাথে হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি। পাশে দাঁড়িয়ে থাকা মিথিলা গোল্ডেন লাল কাজ করা লেহেঙ্গা পরেছে, ঠিক যেন রাজকন্যা লাগছে। গলায় ভারী হার, কানে ঝুমকা আর ঠোঁটে লাজুক হাসি। দুজন এখন স্টেজে একের পর এক অতিথির সাথে ছবি তুলছে। এইদিকে রুহি ঘরের মধ্যে রেডি হয়ে অস্থির হয়ে পায়চারি করছে। তার পরনে মিথিলার বিয়ের শপিং এর সময় উপহার দেওয়া আনারকলি জামাটি, কালো জমিনে সোনালি কারচুপি। গাঢ় রঙে আজ যেন তার গাত্রবর্ণ আরো উজ্জ্বল লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একবার দেখে নেয়, তারপর আবার চুল ছুঁয়ে ঠিক করে, কিন্তু চোখে মুখে জড়ানো দ্বিধা। একবার ভাবছে যাবে, তারপরে রোহানের বলা কিছু কঠিন কথা, কিছু তুচ্ছ তাচ্ছিলের দৃশ্য মনে পড়তেই ভাবে যাবে না। গলার কাছে দলা পাকানো অভিমানটা গিলে ফেলে সে। এদিকে মিথিলা বারবার ফোন দিয়ে জানিয়েছে আজ যেতেই হবে, না হলে কোনো সম্পর্ক রাখবে না। এদিকে জুহি বেগুনি রঙের ঝকঝকে জামা পরে, সেজে গুজে সে কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে যাওয়ার জন্য। রুহানের দেওয়া জামা পরেছে বলে আজ যেন নিজেকে রাজকন্যা মনে হচ্ছে ওর। এদিকে তার আপু একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। তার মন খারাপ হয়। ঠিক তখনই জাহেদা বেগম রান্নাঘর থেকে এসে গম্ভীর গলায় বললেন, কিরে, যাবি নাকি যাবি না? এভাবে বসে থাকলে কিন্তু বেশি রাত হলে তোকে আর যেতে দেব না। জুহি সঙ্গে সঙ্গে কাদো কাদো গলায় বলে, চলো না আপুই। রুহি চোখ মেলে একবার মায়ের দিকে একবার বোনের দিকে তাকায়। দীর্ঘ সময় চোখ থেকে পাঁচটা হাতে তুলে নেয়। এরপর জুহির হাত ধরে মিনমিনিয়ে বলে, চল। জুহি আনন্দে লাফিয়ে ওঠে। তারপর দুজনে একসাথে বেরিয়ে পড়ে রোহানের বাড়ির উদ্দেশ্যে। রুহি আর জুহি মিথিলার দেওয়া ঠিকানা অনুযায়ী অবশেষে এসে পৌঁছে রুহানদের বাড়ির গেটের সামনে। ভাড়া করা রিক্সা থেকে নেমে দুজনে দাঁড়ায় রঙিন আলোয় ঝলমলে এক বিশাল বাড়ির সামনে। বাড়ির বাইরে দেখে মনে হয় যেন কোনো গল্পের বাড়ি। বাড়ির গেটটা একদম মেইন রোডের সঙ্গে লাগানো। বড় লোহার গেটটা তখন খোলা। তার ঠিক ভেতর দিয়ে একটা সরু পাথরের রাস্তা চলে গেছে মূল বাড়ির দিকে। রাস্তার দুপাশে কাঁচা ঘাসের উপরে ছোট ছোট গাছ। বাড়ির উল্টো পাশে একটা বড় বাগান। বাগানটাও লাইট দ্বারা সাজানো হয়েছে বলে চোখে পড়ছে। রুহি আর জুহি কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে চারপাশে। ছোট্ট জুহি ফিসফিস করে বলে, আপু, এই বাড়িটা একেবারে রাজবাড়ির মতো। রুহি কিছু বলে না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর দুজনে ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে আরো বিশাল জায়গা, নানান জায়গায় বসার ব্যবস্থা, সাজানো খাবারের স্টল, আর সবার মাঝে রায়ান মিথিলা দাঁড়িয়ে ছবি তুলছে। চারপাশে আলোয় ঝিকিমিকি, সুর বাজছে মৃদু। কেউ কেউ ব্যস্ত ছবি তোলা নিয়ে, কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করছে। কেমন একটা ব্যস্ত পরিবেশ। রুহি আর জুহিকে আসতে দেখে মিথিলা ফটোশুট মাঝপথে থামিয়ে ওদের দিকে এগিয়ে আসে। তারপর রুহিকে জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, এলি তাহলে এতক্ষণে? আমি ভাবলাম আসবেই না। রুহি কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা জুহি হেসে বলে, আপু তো একবার বলছিল আসবে, একবার বলছিল আসবে না। মিথিলা মুখ গোমরা করে রুহির দিকে তাকায়, আর রুহি ধরা পড়ে যাওয়া মুখ নিয়ে সেদিকে তাকাতে না পেরে চুপচাপ অন্যদিকে চেয়ে থাকে। মিথিলা এবার ওয়েটারকে ইশারায় নির্দেশ দেয় রুহি আর জুহিকে শরবত দিতে। এরপর সে একটু চিন্তিত ভঙ্গিতে রুহিকে বলে, মিশমিকে আনতে বলেছিলাম জনি ভাইয়াকে, এখনো আসছে না। রুহি মৃদু কণ্ঠে বলে,
হয়তো আসবে না। ওর তো এখন ট্রিটমেন্টের দরকার। মিথিলা মাথা নাড়িয়ে বলে, জনি ভাইয়া নাকি ওকে একজন সাইকোলজিস্ট দেখাচ্ছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওদের কথার মাঝেই মিথিলাকে আবার ফটোশুটের জন্য ডাকে। সে রুহিকে আসছি বলে চলে যায়। এদিকে জুহি কপালে ভাঁজ ফেলে মুখ কুচকে রুহির দিকে তাকিয়ে বলে, গুমরামুখ কোথায় আপু? রুহি চোখ ছোট করে জুহির দিকে তাকায়। এত মানুষের মধ্যে তার বোনটা খিটখিটে সিদ্দিকীকেই খুঁজছে। সে এই বাড়িতে তো আসতেই চাচ্ছিল না ওই লোকটার জন্য। রুহি মুখ ভেঙচিয়ে জুহির প্রশ্নের উত্তরে কিছু না বলেই অন্যদিকে তাকায়। মনে মনে ভাবে, এই আয়োজনের ভিড়ে যেন ওই লোকটার সঙ্গে আমার দেখা না হয়। হঠাৎ পেছন থেকে কেউ রুহির বাহু ধরে ঝাঁকায়। চমকে উঠে সে ঘুরে দাঁড়ায়। চোখে মুখে ভয়ের চাপ, কিন্তু পরিচিত মুখটা দেখে সে খানিকটা স্বস্তি পায়। অনন্যা হেসে বলে, ভয় পেয়ে গেছো? রুহি হালকা হেসে বলে, এভাবে ঝাঁকালে তো ভয়ই পাবো। অনন্যা এবার অভিমানী কণ্ঠে বলে, তুমি তো আমাকে ভুলেই গেছো, কলও দাও না। রুহি একটু সংকোচ নিয়ে মৃদুস্বরে বলে, মোটেও ভুলিনি আপু, সময় হয়ে ওঠে না, আর আপনিও তো খোঁজ নেন না। ওদের কথাবার্তার মধ্যেই হঠাৎ জুহি দূরে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, গুমরামুখ! রুহান তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। জুহির চিৎকার শুনে সে একবার তাকায় মেয়েটার দিকে, তারপর তার পাশেই দাঁড়িয়ে থাকা রুহির দিকে চোখ পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থাকে, চোখে যেন অজস্র মুগ্ধতা। রুহিও তাকায়, কিন্তু চোখে চোখ পড়তেই দ্রুত চোখ নামিয়ে ফেলে। কিছু একটা অস্বস্তিকর অনুভব করে। রোহানের পরনে ছিল ব্ল্যাক শার্ট, যার হাতা কোণে পর্যন্ত গুটানো, সাথে ইন করা অফ হোয়াইট রঙের প্যান্ট, হাতে একটি কালো ঘড়ি। চেহারায় যেন একটা গম্ভীর সৌন্দর্য। রুহান জুহির দিকে এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকে ঈশানার সাব্বির, আর তাদের পেছনেই ছিল জনি, সঙ্গে মিশমিকে নিয়ে এসেছে। মিশমির পরনে আসছিল আকাশি রঙের স্টোন বসানো একটি শাড়ি, যেটা আজই জনি কিনে দিয়েছে। মিশমি জীবনে প্রথমবার শাড়ি পরেছে। তার মুখে লাজুক অভিব্যক্তি। জনি যদিও আগের মতোই অগোছালো, কিন্তু মিশমিকে নিয়ে তার ভাবনা এখন অনেক বেশি যত্নশীল। গতকালই সে মিশমিকে সাইকোলজিস্ট দেখিয়েছে, আজও তার চোখে মুখে সেই দায়িত্বশীলতার ছাপ। মিশমি ভাবে, হয়তো এই মানুষটাই তার জীবনের সব দুঃখ একে একে মুছে দেবে। রুহি অনন্যার সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই দৃষ্টি পড়ে যায় মিশমির দিকে। চোখ আটকে যায় তার। শাড়িতে কি যে দারুণ লাগছে মেয়েটাকে, যেন এক নিমিষে অন্য কেউ হয়ে উঠেছে। চোখে মুখে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে আছে। রুহির ঠোঁটে বিস্ময় আর আনন্দের মিশ্র হাসি খেলে যায়, এবং সে আর এক মুহূর্তও না ভেবে ছুটে গিয়ে মিশমিকে জড়িয়ে ধরে। মিশমিও হেসে জড়িয়ে ধরে রুহিকে। ওদের বন্ধুত্বের পুরনো উষ্ণতা যেন মুহূর্তেই ফিরে আসে। রুহি মিশমির গালে হাত রেখে খুশি মাখা কণ্ঠে বলে, তোকে কি মিষ্টি লাগছে দেখতে, শাড়িটা একদম বউ বউ লাগছে। মিশমি লজ্জা পেয়ে যায়, মাথা নিচ করে মিনমিনিয়ে বলে। তাদের পাশে দাঁড়িয়েছিল জনি, ঠোঁটে সবাক সুলভ হাসি। রুহির চোখ তখন তার দিকে যায়। মনে পড়ে যায় সেদিনকার কথা, কত কথা শুনিয়েছিল জনিকে। রুহির স্বভাব এমনই, মুখের উপর ছাড় দিয়ে দিতে একটুও দেরি করে না। তবু আজ অভ্যাসবশত ভ্রুকুচকে সে বলে ওঠে, আমার বান্ধবীর খেয়াল রাখেন তো? জনি বুকে হাত গুজে নাটুকে পনা ভঙ্গিতে ইনোসেন্ট মুখ বানিয়ে বলে, তেজপাতা ওই দিন যে তেজ দেখালো, তারপরও যদি তার বান্ধবীর যত্ন না নেই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। জনির কথা শুনে মিশমির ঠোঁটে এক টুকরা হাসি খেলে যায়। আজ রুহিও আর রাগ দেখায় না, বরং তার ঠোঁটেও দেখা যায় নরম এক মুচকি হাসি। মিশমিকে কাছ থেকে দেখে তার মনেই হলো জনি সত্যিই ঠিকঠাক ভাবেই খেয়াল রাখছে মেয়েটার। কিন্তু এই প্রাণবন্ত দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল রাখা। তার চোখ ছলছল, মুখে এক গুমোট অভিব্যক্তি। জনি আর মিশমির বিয়ের খবর সে আগেই শুনেছিল, কিন্তু আজকে এভাবে দুজনকে একসাথে হাসি মুখে এতটা কাছাকাছি দেখে তার বুকের ভিতরটা যেন হঠাৎই মোচড় দিয়ে উঠল। পুরনো ক্ষত যেন আজ নতুন করে জেগে উঠল নিঃশব্দে। সব কথার বাইরে, সব আলো থেকে দূরে দাঁড়িয়ে সে একবার জনির দিকে, একবার মিশমির দিকে তাকায়। তার চোখে সে হারিয়ে যাওয়া অতীতের কাঁপন। কিছুক্ষণ পরে অনন্যার বন্ধু মেহের এসে পৌঁছালো অনুষ্ঠানে। অনন্যা আগেই তাকে দাওয়াত দিয়েছিল, যদিও মেহের বরাবরই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যায়, কিন্তু আজ কিছু বলল না, নিজে থেকেই চলে এলো। এসে অনন্যার সাথে কথায় মেতে উঠল। ওদের বন্ধুত্বের সম্পর্কের গভীরতা বোঝা যায় কথা বলার ভঙ্গি দেখেই। রুহি মিশমির পাশে বসে গল্প করছিল।
বেশ কিছুক্ষণ ধরে ওরা গল্প করছিল, হালকা পাতলা কথা, মাঝে মাঝে হাসাহাসিও চলে। এক সময় রুহি খুব স্বাভাবিকভাবে জানতে চাইল, এই তুই এত চুপচাপ থাকিস কেন, আর সব সময় এত ভয় পাস কেন? আমি জানি তোর মধ্যে এমন কিছু লুকানো আছে যা তুই আমাদের কাউকে বলিস না। প্রশ্নটা ছিল সহজ, কিন্তু স্পর্শ করলো মিশমির হৃদয়ে গোপন একটা দরজা। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা খুলে বসে নিজের জীবনের পাতা। জনিকে বলা সব কথা রুহিকে সে বলতে থাকে। কতটা যন্ত্রণা, কতটা অবহেলা, আর কতটা ভয় মিশে আছে তার ছোটবেলা জুড়ে। সবকিছু খুলে বলে দিল রুহিকে। রুহি কিছু বলল না, কিছু বলার ছিল না, শুধু শুনে গেল। তার চোখের ভাষা ভারী হয়ে উঠল। স্তব্ধ হয়ে বুঝে নিল এই চুপচাপ নরম মেয়েটার ভেতরে লুকিয়েছিল এক পাহাড় সমান কষ্ট, যা বাইরে থেকে কখনো বোঝা যায় না। আল্লাহ হয়তো তাই তার জীবনে জনির মতো একজন পাঠালো, যে তাকে সবসময় আগলে রাখবে। মেহের রুহানের নতুন অফিস নিয়ে হালকা গল্প করছিল। রুহানও তাকে সম্মান করে, তাই হেসে হেসেই কথা বলছিল। হঠাৎ মেহের দূরে তাকিয়ে বলল, আমি একটু আসছি রুহান। রুহান চোখ মেলে দেখলো মেহের এগোচ্ছে রুহির দিকে, যে অনন্যার পাশে দাঁড়িয়ে কথা বলছে। রুহানের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, মুখটা থমথমে হয়ে উঠল, চোয়াল শক্ত, চোখে ছায়া নামে। সবকিছু আর সব হাসি যেন সেখানে থেমে গেল। রুহানের দৃষ্টি নিবদ্ধ রইল ওদিকেই। এক অজানা অস্বস্তি ওর বুকের ভেতর ছটফট করতে লাগলো। এদিকে মেহের ধীরে ধীরে রুহির কাছে এসে নম্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, মিস রুহি কেমন আছেন? রুহির মনে মিথিলার বিয়ের দিনটির স্মৃতি ভেসে উঠল। এই মেহেরের জন্যই তো রুহান সেদিন তার সাথে ওইরকম আচরণ করেছিল। তাও সে ভদ্রতা ধরে হেসে উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? মেহের হেসে বলল, এই তো ভালোই। অনন্যা একটু ভ্রুকুচকে বলল, তোদের তো দেখে বেশ ভাব হয়েছে। মেহের চোখ টিপে বলে, কেন, তোর জ্বলে নাকি? অনন্যা মুখ গোমরা করে বলে, আমার কেন চলবে? রুহি আর মেহের হেসে উঠল। মেহের আর অনন্যাকে সোজাসুজি বলে, আমার মিস রুহির সাথে পার্সোনাল কিছু কথা আছে, যা তুই শুনতে পারবি না, বুঝলি? তাই এখান থেকে যা। অনন্যার চোখ বড় হয়ে গেল। রুহিও অস্বস্তিতে পড়ে গেল, লোকটা কি বলবে। অনন্যা এবার মেহেরের বাহুতে গাঁটটি মেরে বলল, কি চলছে? তোর মতলব তো ভালো লাগছে না। মেহের ঠোঁট টিপে হেসে বলে, মতলব পরে জানাবো, এখন মিস রুহির সাথে আলাদা কথা বলি। অনন্যা হেসে বলে, ঠিক আছে, বেস্ট অফ লাক। তারপর মজা করে রুহিকে বলল, শোনো রুহি, ও যদি ডিস্টার্ব করে তো আমাকে বলবে, ঠিক আছে? রুহি মুখে কিছু বলতে না পেরে চুপ করে রইল। লোকটা কি অন্যদের মতো তোমাকে ভালো লাগে বলবে? অনন্যা হেসে ওখান থেকে সরে গেল। তার মনে এক ধরনের তৃপ্তি কাজ করছিল। যদি মেহের আর রুহির মধ্যে কিছু হয় তাহলে সেটা সে পুরোপুরি সাপোর্ট করবে। মেহের খুব ভালো ছেলে, রুহির জন্য একদম পারফেক্ট। রুহি রাজি না হলেও সে ঠিক করেছে রুহির আম্মুর সাথে কথা বলে এই সম্পর্কে এগিয়ে নেবে। এদিকে মেহের একদম সরাসরি রুহিকে বলে, এখানে কথা বলতে পারবো না, ছাদে চলুন। রুহি একটু অস্বস্তি নিয়ে বলে, দেখুন আপনি আমাকে। কিন্তু মেহের হাত তুলে থামিয়ে দিয়ে হেসে বলল, ছাদে চলুন, দেন আমি আপনার সব কথা শুনবো, আপনি আমারটা শুনবেন, ওকে? পাশে দাঁড়িয়ে থাকা জুহি পুরোটা শুনছে। তার চোখে মুখে উদ্বেগ। মনে মনে হয়তো সেও ধরে নিয়েছে লোকটা তার আপুকে পছন্দ করে, কিন্তু খুশি হলো না সে। রুহির মনটা অস্বস্তিতে ভরে গেল। সে যেতে চাচ্ছিল না, কিন্তু মেহেরের কণ্ঠে নরম অথচ দৃঢ় টান তাকে না বলতে দিল না। রুহি এবার জুহির দিকে তাকিয়ে আস্তে করে বলে, তুই এখানে থাক, আমি একটু পরে আসছি। জুহি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু চোখে চিন্তা স্পষ্ট। রুহি এবার ধীর পায়ে মেহেরের পেছনে তাদের দিকে হাঁটতে লাগলো। দূর থেকে সবকিছু খেয়াল করছিল রুহান। ওদের কথাবার্তা সে শুনতে না পেলেও দৃশ্যটা পরিষ্কার ছিল। মেহের রুহির দিকে এগিয়ে গেল, কিছু বলল, আর অনন্যা হাসতে হাসতে ওদের স্পেস দিয়ে সরেও গেল। রুহানের চোখে সঙ্গে সঙ্গে একরকম অস্বস্তি ফুটে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, চোখের মনই সংকুচিত। তবুও এবার সে মাথা গরম করলো না। গতবার রাগ করে যে ভুলটা করেছিল সেটা বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে। সেটা সে ভুলে রুহিকে কতটা কষ্ট দিয়েছে। তাই এবার সে নিজেকে আটকে রাখলো। সে এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে জুহির পাশে দাঁড়ালো। তারপর কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার আপু কোথায় গেছে? জুহি মুখ গোমরা করে বলে, ছাদে। রুহান চোখ কুচকে জিজ্ঞাসা করে, কেন? জুহি একটু তাকিয়ে দেখলো চারপাশে কেউ শুনছে কিনা। তারপর ইশারায় রুহানকে নিচু হতে বলল।
রোহান একটু ঝুঁকে পড়তেই জুহি ফিসফিস করে বলে, আমার মনে হয় অনন্যা আপুর বন্ধুটা আমার আপুকে পছন্দ করে। লোকটা নাকি আপুকে কি পার্সোনাল কথা বলবে, তাই ছাদে যেতে বলেছে। এইটুকু শোনা মাত্রই রোহানের শরীর গরম হয়ে উঠল, যেন বুকের ভেতরে আগুন ধরে গেছে। সে সোজা হয়ে দাঁড়ালো, চোখে আগুন কিন্তু মুখে ঠান্ডা ভাব রাখার ব্যর্থ চেষ্টা। নিঃশ্বাসটা ঘন হয়ে আসছিল।